নমস্কার, শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি ভাবনা নিয়ে, এক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই স্টুডিওতে কখনো কখনো গান, কখনো বাদ্যযন্ত্র, কখনো আনন্দের নানা আয়োজন নিয়ে আমরা হাজির হই। আমাদের প্রত্যেকের মন খারাপ এবং আমরা যারা বিভিন্নভাবে এই শহর কিংবা রাজ্যের নানা জায়গার সঙ্গে সামান্য হলেও যুক্ত, আমরা জানি আমাদের স্বজনেরা, আমাদের বন্ধুরা, আমাদের প্রিয়জনেরা, আমাদের পরিচিত জনেরা কেউ ভালো নেই। আমরা জানি এবং আপনারাও জানেন, ঠিক আমাদের মতো করে আপনারাও জানেন যে আপনাদের স্বজনরা, আপনাদের আত্মীয়রা, আপনাদের চেনা বন্ধু বান্ধবরা কেউই ভালো নেই। ইতিমধ্যেই আমরা দেখছি যে প্রায় ৩০ জন তাঁরা বন্যার জলে তলিয়ে গেছেন, কেউ ধসে মারা গেছেন। বাড়ির মাটির দেয়ালটি ঘুমন্ত অবস্থায় মা এবং তার সন্তানদের ওপর এসে পড়েছে, তারা জায়গায় শেষ হয়ে গেছে। মাছ ধরতে গেছে ছেলে, মা এবং বাবা হন্যে হয়ে খুঁজছে, দুদিন পর মৃতদেহ উদ্ধার হয়েছে। এই বন্যা আমাদের রাজ্যে আরো কি কি করে গেল তার হিসেব আমরা ধীরে 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 এবং ধীরে ধীরে জানতে পারব। আপনারাও জানবেন। সামাজিক মাধ্যম, ব্যক্তিগত পরিচয় এবং সার্বিকভাবে সংবাদ মাধ্যমের হাত ধরে হয়তোবা আমরা আগামী আরো 1, 2 কিংবা 3 মাস পর্যন্ত বা আরো পরেও এই বন্যার ভয়াবহতা সম্পর্কে কখনো কখনো খোঁজ খবর পাব। রোগ এবং ত্রাণ শিবিরগুলোতে যারা রয়েছেন তাদের শরীরের নানা অসুবিধে হয়তোবা বাড়বে। চর্মরোগ থেকে শুরু করে জলবাহিত নানা রোগ আসবে। ইতিমধ্যেই ডাক্তাররা বলছেন সজাগ থাকতে হবে আমাদের। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ইতিমধ্যেই দফায় দফায় নির্দেশিকা জারি করছেন। বিভিন্ন জেলা প্রশাসন সজাগ থাকতে বলছেন। মনে রাখতে হবে এগুলো কিন্তু সরকারি নোটিশ, অর্থাৎ এই সরকারের বিভিন্ন পদে যারা রয়েছেন তারা এই বিষয়গুলো তাদের দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের সঙ্গে বসে অনুধাবন করছেন, আন্দাজ করছেন এবং পূর্ব অভিজ্ঞতা থেকে তারা আমাদেরকে জানাচ্ছেন। এই পরিস্থিতিতে আপনারা যে যেখানে আছেন, যেমন ভাবে আছেন, আপনারা ভালো থাকুন, সজাগ থাকুন, সচেতন থাকুন এবং অন্যকেও একইভাবে সজাগ সচেতন করুন। আমাদের আজকের এই আলোচনায় আমরা একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের প্রত্যেককে বলতে চাইছি যে বিপদ কিন্তু এখনো কেটে যায়নি। বৃষ্টি হচ্ছে না সেই অর্থে, আমরা আবার জানছিও যে বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় যেখানে যেখানে জল জমা ছিল সেই জল নেমে গেছে। ছাপ আছে এখনো, কাদামাটি, পলিমাটি, বালি, নানা বিষয়গুলো জানান দিচ্ছে জল কতটা পর্যন্ত ছিল। কিন্তু আপনারা যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন আপনারা নিশ্চয়ই একমত হবেন এই বিপদ কিন্তু শেষ হয়ে যায়নি। এই বিপদ কিন্তু এখনো আছে। এখনো কত কত মানুষ আমাদের রাজ্যের শত শত শরণার্থী শিবিরে রয়েছেন। সকালবেলায় চট করে হয়তোবা কিছুক্ষণের জন্য বাড়িতে যাচ্ছেন ঠিকই, দুপুরে ফিরে ত্রাণ শিবিরে সামান্য একটু খাবার খাচ্ছেন। আমরা আজকে দেখেছি, আমার প্রথম লিঙ্গ দ্বিতীয় লিঙ্গ ওইভাবে বলতেও কেমন লাগে, কিন্তু আমরা প্রথাগতভাবে যে শব্দটি ব্যবহার করি তৃতীয় লিঙ্গ, আমাদেরই এই সমাজের একটি দুর্দান্ত অংশ তাদের আজ তারা নিজেরা রান্না করে খাইয়েছেন। বলুন তো, এর চেয়ে মানবিক, এর চেয়ে দারুণ, এর চেয়ে আনন্দের, এত দুর্যোগের মধ্যে, এত কান্নাকাটির মধ্যে, এত হাহাকারের মধ্যে এই যে ছোট ছোট বিষয়গুলো, আপনারা যারা পথে বেরিয়ে পড়েছেন, আপনারা যারা হয়তোবা সামান্য একটি বিস্কিটের প্যাকেট কিনে কাউকে খেতে দিয়েছেন, একটু জল দিয়েছেন, আপনাদের কিভাবে ধন্যবাদ জানাবে প্রশাসন বা আমরা?
আপনারা যারা নিজেদের বাড়ির জামা কাপড় হয়তোবা নিজেদের ব্যবহারের নানা সামগ্রী তুলে দিচ্ছেন, আপনাদের ধন্যবাদ কে বলবে? এই তাগিদ, এই টান, এই ভালোবাসা, এই আবেগ আমাদের বেঁধে বেঁধে রাখছে। আমরা এটাও দেখছি সামাজিক মাধ্যমে নৌকা করে বহু মানুষ বহু জায়গায় ছোট ছোট দল করে চুরিও করছে নাকি। সামাজিক মাধ্যমে নানা ঘটনা উঠে আসছে এই বিষয়ে। এই অসম্ভব রকমের মন খারাপের বিষয়টিও এই বন্যাতে আছে। আসুন, গতকালও আমরা বলেছি, তার আগের রাতেও আমরা বলেছি, আজকেও আমরা আবার বলতে চাইছি, মনে রাখবেন এই বন্যা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল। এই বন্যা আমাদের শিখিয়েছে একজন অটো চালক, তিনি এক মা এবং তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে বলিদান দিয়েছেন, ত্যাগ করেছেন। এই বন্যা আমাদের শিখিয়েছে এক টিএসআর জওয়ান কি অসম্ভব দৃঢ়তার সঙ্গে নিজের প্রাণকে বলিদান দিয়ে মানুষকে বাঁচানোর যে ব্রত, তিনি তা পালন করতে চেয়েছিলেন। কত কত বৃদ্ধ বৃদ্ধারা তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আবার কত কত মানুষ তারা বসে আছেন ত্রাণ শিবিরগুলোতে একটু সাহায্য চাইছেন বলে। আমাদের আজকের এই আয়োজনে এই কথাগুলো একটু শুনুন আপনারা। শুনলাম নদীতে নাকি ওই বিশু সরকারের ছেলে দীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাঁশের ছাটার উপরে, সঙ্গে আরো দুটো শিশু ছিল। তো ওনাকে এখান থেকে পড়ে যাওয়ার পর ওই দুটো শিশু কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে, তারপরে বাড়িতে গিয়ে খবর দিচ্ছে। আমি প্রায় 1 ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম, অনেক লোক আসলো। এরা প্রথমে খোঁজাখুঁজি করলো, তারপরে থানায় খবর দেওয়া হলো। বাগমা থানা থেকে এনডিআরএফের বাহিনী আছে, এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এলাকারও অনেক লোক, বিশেষ করে বাগমা নালিয়ামুড়ার অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়। কোন জায়গা এটা? এটা বাগমা। এই চিত্রগুলো আমাদের জীবনের পাঠ দিক, এই চিত্রগুলো আমাদের জানান দিক আরো একবার মানুষ প্রকৃতির কাছে কি অসম্ভব রকম অসহায়। দিনে বন্য আমার বাড়ি ঘর থাকছে না, আমি চিন্তা করবো রমেশ কবিরাজ পাড়া পঞ্চরতন গাঁও সভা দিন ধরে 4টা ঘর সব ভাঙ্গা ফিরে শেষ। জনসাধারণের সাহায্য করতে করলে তো আমরা বাঁচলাম, আমরা তো কিছু হয়ে খাই, আমরা কেমনে শুনু আমরা হলে লাহুরি লই এখন কেমনে 7 জন মানুষ। না না প্রশাসন এখন আমরা কোনো ইয়ে করছে না, তদন্ত করছে না। রমেশ কবিরাজ ছাড়া গিয়ে আমরা ওখানে খাল্লা 4 দিনে গিয়া খাল্লা গিয়া রমেশ কবিরাজ ছাড়াই স্কুলে গিয়ে আমরা শরণার্থী হয়েছি। শরণার্থী হয়ে এসে খাল্লা 2বার খাইছি, স্কুলে আর কোনো রান্না খাওয়া নাই, ওখানে হয়তো তো কোনো খাওয়া নাই। আমরা তো প্রশাসনের ছেড়ে এটা চেরাইয়া দেখতো দীক্ষাইয়া কিতা করবো, আমরা তখন এটা চাইতেছি অনায়া দীক্ষা তদন্ত করে 18টা 4টা ঘর 4টা মানুষ। তখন ঘাট আছে, ঘাটে বেড়াতে চলবো নি,
আমরা তো এই বাড়িঘর তো সাইরা গেছি, এখন বাড়ি রমেশ কবিরাজ ছাড়া। আমরা এখানে উদ্দেশ্যটা হলো আগরতলাতে বন্যা খুব ভয়াবহ, তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে, তাই আমরা সবার পাশে আসছি। আমরা আগরতলাতে যত কিন্নার মাসিরা আছি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন প্রধান আছে মালা মাসি, উনি কলকাতায় গিয়েছে, আমাদের গুরুমা হয়, আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে। তো গুরুমার কাছে আমরা বললাম, বলার পরে আমাদের গুরুমা বলল তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগরতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও, তোমরা যেভাবে হোক সবাই মিলে এই কাজটা করো। আমরা সবাই থেকে এনে খাই, সবাই আমাদেরকে ভালোবেসে দেয়, আমরাও সবাইকে ভালোবাসতে চাই। ত্রিপুরা সরকার, ভারতবর্ষের সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা ভালো কিছু কাজ করতে চাই, আমরা ভালোভাবে চলতে চাই, ভালোভাবে থাকতে চাই, এটাই সবার কাছে আবেদন। সবাই আমাদের জন্য যাতে আশীর্বাদ করে, আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি, সামনের দিনে আরো বড় কিছু নিয়ে দাঁড়াইতে পারি। আমরা এখন চাল, ডাল, আলু, লবণ এসব বিভিন্ন জিনিস নিয়ে আসছি আগরতলা। বিভিন্ন জায়গায় যাব, আমরা যে যে জায়গায় আহত হয়েছে ওইসব জায়গায় যাব, যে আমরা সবাইকে এইগুলা দেওয়ার চেষ্টা করব, দিয়ে যাব। আপনারা একটু অন্য থেকে সাহায্য নিয়ে চলেন, এইগুলা কোথা থেকে মানে আপনারা এই জোগাড় করে দিচ্ছেন, এবং এই যে মনোভাবটা এসেছে মানে কোথা থেকে? হ্যাঁ, আমরা সবার থেকে সাহায্য নিয়ে চলি, ঠিক আছে, তারপরও আমরা সবার থেকে সাহায্য নিয়ে যেটা নিয়ে চলি এটাতেই আমরা তিল তিল করে একটু একটু করে রেখেছিলাম। তো এখন আগরতলাতে সবার থেকেই নিয়ে চলি। আগরতলা এরকম অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছে, তাই আমরা আসছি। আমাদের গুরুমা অর্ডার দিয়েছে তোমরা যেভাবে হোক সবার পাশে দাঁড়াও, আমরা তাই আসছি, আমরা তাই বলে সবার পাশে দাঁড়াচ্ছি। কত জায়গায় দেবেন আগরতলা? আগরতলা যে যে জায়গায় আহত হয়েছে সব জায়গায় মিলেমিশে দিব। এমন তো মনে করেন 10-12 জায়গায় দেওয়া হবে। আমার নাম বন্দনা। আমাদের আজকের এই আলোচনায় রাজু রায় তিনি লিখেছেন, এবারের এই প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ এবং সংগঠন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন বন্যা পীড়িত মানুষদের সাহায্যের জন্য। সত্যি এইভাবে বেঁচে থাকুক মানবিক মুখগুলো। আসুন আমরা সবাই নেমে পড়ি, যে যার মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিই। এদিকে শৈবাল তলাপাত্র, শিবু রায় তারা এই আয়োজনটিকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের আজকের এই আলোচনায় শ্রদ্ধেয় দর্শক, আমরা আরেকবার আপনাদের প্রত্যেকের কাছে এই বিনীত আর্জিটুকু করতে চাইছি, আপনারা যে যেখানে আছেন, যেমন ভাবে আছেন, যেই পরিস্থিতিতে আছেন, সবাই মিলে একসঙ্গে এই দুর্যোগকে আমাদের মোকাবেলা করতে হবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলি। কে আছেন? নমস্কার। আমি অমর ঘোষ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে মানে আমারও জন্ম প্রায় 7 বছর হয়েছে। ত্রিপুরাতে জন্মের পরে এরকম তাণ্ডব, মানে প্রকৃতির তাণ্ডব দেখিনি। ঠিক। কিন্তু এত এত যে মানে অবিশ্রান্ত বৃষ্টি এবং তার যে ধ্বংসস্তূপ, তার মাঝেও আমি সবাইকে, সেই সকল সৈনিকদের যারা ত্রিপুরা বিভিন্ন প্রান্তে এই যারা বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এবং যে কঠিন নাম না বললে না, তোমার নামটা নিতে হয়, কারণ আমরা দেখেছি যে তোমরা দিন রাত এক করে, তুমি এবং ডক্টর রণবীর রায়, আমি খুব শ্রদ্ধা জানাই যে সারাক্ষণ তোমরা আর্থের পাশে রয়েছো এবং তাদেরকে একটু ভালো রাখার জন্য চেষ্টা করে চলছো। ত্রিপুরার নানা প্রান্তে আরো অনেক ভাইয়েরা, দাদারা তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে সত্যি এতক্ষণ যখন শুনলাম যে বন্দনা বলছিল তারও মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের মতো করে, তখন একটা আশা জাগে যে পৃথিবী এখনো সুন্দর রয়েছে। এবং যারা মানুষের দুঃখে কাতর হয়ে আবার চুরির ঘটনাও শুনলাম, তখন মনে হয় যে মানুষের মনুষ্যত্ব লোপাট হয়ে গেছে বোধ হয়, খুব দুঃখ জাগে। কিন্তু আশার বিষয় হচ্ছে যে তোমার এবং অনেক মানুষ রয়েছেন যারা এখনো মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যাদের মন কাঁদে এবং যারা একটু অন্যকে ভালো রাখতে তার জন্য সচেষ্ট থাকে। আমি প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আর আজকে তোমার এই চ্যানেলের মাধ্যমেও জানাই যে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি কাপড় জোগাড় করেছিলাম, তোমরা সংগ্রহ করে শুনেছি। আর কিভাবে পৌঁছাতে পারি সেটা
তোমার কাছে পরে জেনে নেব। আমরা নিয়ে নেব। অনেক অনেক ধন্যবাদ শিল্পী অমর ঘোষ, আপনি এইভাবেই থাকুন এবং আপনিও ঠিক একইভাবে নানা সময়ে নানা জায়গায় আমরা দেখেছি যে আপনি মানুষের জন্যে, মানুষের ভালোর জন্যে পথে থেকেছেন। আসলে আমি বা আমরা, তিনি বা তারা, বিষয়টি আর এই জায়গাতে এখন নেই। এখন বিষয়টি শুধু এই জায়গাতে যে আমরা সবাই, আমরা যে যেখানে আছি, আমরা যে পেশাতেই থাকি না কেন, আমরা উঁচু নিচু হই না কেন, আমরা গরিব ধনী হই না কেন, আমাদের যেটুকু ক্ষমতা, যতটুকু ক্ষমতা, তা দিয়ে যদি আমরা একজনকেও অন্তত সামান্য একটু উপকার করতে পারি, তার দুঃখে যদি একটু সামিল হতে পারি, যারা ধর্ম চর্চা করেন, বিভিন্ন মন্দির, বিভিন্ন মসজিদ এবং অন্যান্য ধর্মস্থান যেগুলো, সেখানে গড, আল্লাহ, ঈশ্বরের যারা আরাধনা করেন, তাদের এটাই তো সময় মানুষকে সেবা করার। এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনারা যারা ক্লাব, সংগঠন ইত্যাদি করেন, আপনাদের কাছে এটাই সময় আরেকবার প্রমাণ করার যে মূলত ক্লাব এবং সংগঠন তো এই জন্যেই করা হয় যাতে বিপদে মানুষকে আমরা সাহায্য করতে পারি। করছেন আপনারা, অনেকে করছেন, কিন্তু হ্যাঁ, এটাও তো ঠিক, অনেকে আবার এখনো চুপ। আমাদের আজকের এই আলোচনা থেকে, এই আয়োজন থেকে আমরা আপনাদেরকে বলতে চাইছি, আমরা অনুরোধ করতে চাইছি, বিনীতভাবে এই আর্জিটুকু জানাতে চাইছি, আসুন আসুন আমরা একসঙ্গে কে কোথায় কিভাবে কেন কি দিয়ে এগিয়ে এলাম সেটা বড় কথা নয়। আপনি কোন ত্রাণ শিবিরে গেলেন, আমি কোন ত্রাণ শিবিরে গেলাম, তিনি কোন ত্রাণ শিবিরে গেলেন, সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় আমরা গেলাম কিনা, দেখার বিষয় যদি নাও বা যেতে পারি, যিনি বা যারা যাচ্ছেন তাদের সঙ্গে সামান্য যোগাযোগ স্থাপন করে আমরা আমাদের অবদানটুকু রাখলাম কিনা। দেখার বিষয় আমরা অন্তত নিজেদের জায়গা থেকে অন্তত যদি সামাজিক মাধ্যমকে ব্যবহার করে একজনকে অনুপ্রাণিত করতে পারি, সেটা অন্তত করছে কিনা। যা আমরা দেখছি, যদি কোনো মানুষ বিপদে পড়ে থাকেন, তিনি যদি সামাজিক মাধ্যমে তার বিপদের কথা জানিয়ে থাকেন, আপনি যদি সেই জেলার হন, আপনি অন্তত জেলা কার্যালয়ে একটি টেলিফোন তো করতে পারেন যে এই এই নাম, এই এই ঠিকানা, এখানে তিনি বিপদে রয়েছেন, আপনারা একটু যান। এইটুকুও কিন্তু পাশে থাকা। আমাদের আজকের এই আলোচনা থেকে, আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার আপনাদের সকলকে বিনীতভাবে এই আর্জিটুকুই জানাতে চাইছি, আসুন আমরা একসঙ্গে মিলেমিশে, প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ বা তৃতীয় লিঙ্গ নয়, ক্লাব, সংগঠন, কে কারা তা নয়। আমি জানি আমার এই শহরের শত শত মানুষ তারা পথে নেমে গেছেন। আমি জানি এ রাজ্যে কত কত সংস্থা, সংগঠন, প্রতিটি জেলায় ক্লাব, তারা তাদের মতো করে পথে নেমে পড়েছেন। এই দৃষ্টান্তগুলো, এই ঘটনাগুলো, এই একটা একটা মুহূর্ত আমাদেরকে নানাভাবে আগামী দিনে আরো তৈরি হতে সাহায্য করবে। আমরা পরপর আজকের এই আয়োজনে কি দেখাতে চাইছিলাম আপনাদের, কি দেখাচ্ছি এবং মূলত কি নিয়ে কথা বলছি তার একবার শোনাবো। তবে এক বন্ধু শিবু রায় তিনি লিখেছেন, ওনাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম, আমরা যাতে মানুষ হতে পারি। বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি একজন পেনশনার, তবুও আমি যতটুকু পারি আমি আমার মানে সাহায্য করার আমি করেছি। কিন্তু আমি আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখতে চাই, যেহেতু এত বড় একটা বিপর্যয় হয়ে গেল আমাদের রাজ্যে, আমার মনে হয় এবারে ক্লাবগুলি পূজাটা সংকীর্ণ করে, কম খরচে করে এই দুর্গতদের পাশে যদি এই খরচাটা করতে পারে, মানে সাহায্যটা করতে পারে, তাহলে আমার মনে হয় মা দুর্গাও আমাদেরকে আশীর্বাদ করে যাবেন। কারণ এখন তো সামনে আর বেশি দিন নেই, কিন্তু বড় বাজেটে পুজো না, এখান থেকে কমিয়ে পূজাটা নিয়মিত করে, এটা যদি একটা মানে দুর্যোগপূর্ণ এই যে যারা আক্রান্ত হয়েছেন আহত বাড়িঘর নষ্ট হয়েছে তাদের পাশে যদি দাঁড়ান সমস্ত ক্লাবগুলি, তাহলে আমার মনে হয় আমাদের
অনেক অনেক কিছুর দিকে আমরা এগিয়ে যাব, অনেক কিছু মানে ক্লাবগুলি করতেও পারবে। এটা যদি মানে সব ক্লাব মিলে যদি একটা মানে সিদ্ধান্ত নেয় যে এত বড় একটা দুর্যোগ আমাদের রাজ্যে তো আর কখনো হয়নি, আমার লাইফে আমি দেখিনি, কিন্তু আমার মনে হয় এটা যদি একটা করা হয় তাহলে পুজো তো পুজোর মতনই হবে। কারণ এবারে পুজো তো আর সেরকম আনন্দটা হবে না, কারণ এত বড় একটা দুর্যোগ হয়ে গেল। তো সেই জায়গাটা নিয়ে যদি ক্লাবগুলি সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ তাদের জুলুমবাজিও করবো না, কিছু করবো না, আমরা যা উঠাবো সেটা দিয়ে কোন রকম ভাবে পূজা করবো, আর বাকিটা আমরা দুষ্টদের সাহায্য করবো, তাহলে আমাদের মনে হয় পূজাটা সার্থক হবে। কারণ এবারে পুজোটা কিন্তু আমাদের জন্য ভালো আসেনি। হ্যাঁ, তো সেই জায়গায় আমার মনে হয় যে যদি আপনারাও আপনাদের মাধ্যমে যদি এইগুলি বার্তাটা অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা। আপনি একটি মানে নিজের প্রস্তাব এই আয়োজনে রেখেছেন, কিন্তু হ্যাঁ এই নিয়েও নানা মত আছে যে দুর্গাপূজা তো বছরে একটা উৎসব, এবং এই উৎসবকে ঘিরে তো কত কত মানুষ অপেক্ষা করে থাকেন আনন্দের জন্য নয়, শুধু নিজেদের রুটি রোজগারের প্রশ্নেও। যে মানুষটি প্যান্ডেল নির্মাণ করেন তিনি করবেন না, যে মানুষটি এই পুজোতে মোমবাতি তৈরি করে বিক্রি করেন তারা বিক্রি করবেন না, যে মানুষটি কিছু বাড়তি চপ এনে সন্ধেবেলায় হয়তোবা নিজের ছোট্ট একটি দোকানে বসেন, বিক্রি হবে এই আশায় তিনি চপ বানাবেন না, যে মানুষটি দুর্গাপূজায় বাইরে থেকে জামা কাপড় এনে এখানে সামান্য একটু বেশি দামে বিক্রি করেন তিনি বিক্রি করবেন না, যারা বছরভর অপেক্ষা করেন খাবার দোকান দেবেন রাস্তার পাশে পাশে চানাচুর কিংবা অন্যান্য ফাস্ট ফুড, তারা কি করবেন? অর্থাৎ একটা উৎসবকে ঘিরে হাজার হাজার মানুষ তারা তো স্বপ্ন দেখেন রোজগারের, স্বপ্ন দেখেন সামান্য একটু বাড়তি আয়ের। এই যারা ক্ষতিগ্রস্ত হলেন, যারা ত্রাণ শিবিরে, তাদের মধ্যেই তো কত হাজার হাজার মানুষ এই পেশাগুলোর সঙ্গে যুক্ত, তারা কাজ করবেন না পুজোতে? আপনি ঠিকই বলেছেন যে বাজেট ধার্য করা হয় তার থেকে কিছুটা কমিয়ে এই ত্রাণে ক্লাবগুলো নানা কিছু করতে পারে, করবেন হয়তো বা করছেনও অনেকে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক আবহাওয়া ভালো হয়ে যাক, আমরা চাই দুর্গাপূজা দুর্গাপূজার মতো করেই হোক, আনন্দ থাকুক, বিক্রি থাকুক, যে যে পেশায় দুর্গাপূজাতে সামান্য রোজগার করেন বছরে একটিবার তারা সেই পেশাগুলোতে থাকুন। কিন্তু এখন যে বিপর্যয়টি সেটি মোকাবেলা করার জন্য ক্লাবগুলোর যদি কোনো বাড়তি দায়িত্ব নিতে হয়, উদ্যোগ নিতে হয়, কিংবা দুর্গাপূজার বাজেট কমাতেও বা হয়, তা ক্লাবগুলো ভেবে দেখতে পারেন। ভালো প্রস্তাব। আমাদের আজকের এই আয়োজনে আমরা ঠিক এইভাবেই আপনাদের কথাও শুনতে চাইছি, আপনাদের বক্তব্য আমরা জানতে চাইছি এবং বলতে চাইছি যে বিপদ কিন্তু কাটেনি, এখনো বিপদ আছে। আমার নাম হয়েছে জুলেখা দাস, আমার স্বামীর নাম হয়েছে পরিমল দাস। আর যা দিনে বন্য হয়, আমার বাড়ি ঘর থাকছে না, আমি চিন্তা করবো রমেশ কবিরাজ পাড়া পঞ্চরক্ষণ গাঁও সভা হাসটা ঘর সব বাইরে ফিরে শেষ। জনসাধারণের সাহায্য করতে পারলে তো আমরা তো কিছু হয়ে খাই, আমরা কেমনে করবো, আমরা হলে লাহুরি লই এখন কেমনে 7 জন মানুষ না প্রশাসন এখন তদন্ত করছে না। রমেশ কবিরাজ ছাড়া গিয়ে আমরা ওখানে আল্লাহ 4 দিনে গিয়া আল্লাহ গিয়া রমেশ কবিরাজ ছাড়াই স্কুলে গিয়ে আমরা শরণার্থী হয়েছি। শরণার্থী হয়ে এসে খালসা 2বার খাইছি স্কুলে, আর কোনো রান্না খাওয়া নাই, ওখানে হয়েছিল তো কোনো খাওয়া নাই।
আমরা তো প্রশাসনের ছেড়ে সেটা চেরাইয়া দেখতো দীক্ষাইয়া কিতা করবো, আমরা তখন এটা চাইতেছি অনাইয়া দীক্ষা তখন তো কইরে 18 হাঁসটা ঘর 4 হাঁসটা মানুষ তখন ঘেল ঘাট আছে, ঘাটের বেড়াতে চলবো নি প্রশাসনের দেহ দীক্ষা হনে হলো আগরতলাতে বন্যা খুব ভয়াবহ, তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে, তাই আমরা সবার পাশে আসছি। আমরা আগরতলাতে যত কিন্নার মাসিরা আছি সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন প্রধান আছে মালা মাসি, উনি কলকাতায় গিয়েছে, আমাদের গুরুমা হয়, আমাদের গুরুমা কলকাতা ঘুরতে গিয়েছে। তো গুরুমার কাছে আমরা বললাম, বলার পরে আমাদের গুরুমা বলল তোমরা যেভাবেই হোক সবাই মিলে আগরতলা যতজন আছে সবাই মিলে তোমরা ওই পাবলিকের পাশে যে দাঁড়াও, তোমরা যেভাবে হোক সবাই মিলে কাজটা করো। আমরা সবাই থেকে এনে খাই, সবাই আমাদেরকে ভালোবেসে দেয়, আমরাও সবাইকে ভালোবাসতে চাই। ত্রিপুরা সরকার, ভারতবর্ষের সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা ভালো কিছু কাজ করতে চাই, আমরা ভালোভাবে চলতে চাই, ভালোভাবে থাকতে চাই, এটাই সবার কাছে আবেদন। সবাই আমাদের জন্য যাতে আশীর্বাদ করে, আমরা যাতে সবার পাশে দাঁড়াতে পারি, সামনের দিনে আরো বড় কিছু নিয়ে দাঁড়াইতে পারি। আমরা এখন চাল, ডাল, আলু, লবণ এসব বিভিন্ন জিনিস নিয়ে আসছি আগরতলা। বিভিন্ন জায়গায় যাব, আমরা যে যে জায়গায় আহত হয়েছে ওইসব জায়গায় যাব, যে আমরা সবাইকে এইগুলা দেওয়ার চেষ্টা করব, দিয়ে যাব। আপনারা একটু অন্য থেকে সাহায্য নিয়ে চলেন, এইগুলা কোথা থেকে মানে আপনারা এই জোগাড় করে দিচ্ছেন এবং এই যে মনোভাবটা এসেছে মানে কোথা থেকে? হ্যাঁ, আমরা সবার থেকে সাহায্য নিয়ে চলি, ঠিক আছে, তারপরও আমরা সবার থেকে সাহায্য নিয়ে যেটা নিয়ে চলি এটাতেই আমরা তিল তিল করে একটু একটু করে রেখেছিলাম। তো এখন আগরতলাতে সবার থেকেই নিয়ে চলি। আগরতলা এরকম অবস্থা দেখে আমাদের খুব খারাপ লেগেছে, তাই আমরা আসছি। আমাদের গুরুমা অর্ডার দিয়েছে তোমরা যেভাবে হোক সবার পাশে দাঁড়াও, আমরা তাই আসছি, আমরা তাই বলে সবার পাশে দাঁড়াচ্ছি। কত জায়গায় দেবেন আগরতলা যে যে জায়গায় আহত হয়েছে সব জায়গায় মিলেমিশে দিব। এমন তো মনে করেন 10-12 জায়গায় দেওয়া হবে। আমার নাম বন্দনা। আমরা নমস্কার সবাইকে, ত্রিপুরাবাসী আর ত্রিপুরাতে গণমাধ্যমে যারা আছেন সবাইকে নমস্কার। আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে, মানুষরা শিবিরে উঠেছে, আমরা আসছি শিবিরে। আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব, বিভিন্ন জায়গায় যাব। আর আমরা আগরতলাতে এখানে বরতালি স্কুলে আছি, এখন বর্তমান দিচ্ছি আমরা চাল, ডাল, আলু, লবণ সব বিভিন্ন জিনিস দিচ্ছি, সবার পাশে দাঁড়াচ্ছি। সবার থেকে আমরা একটা বিয়ের বকশিস, একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই, যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে, আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি, এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমরা গার্জেনটা কিন্নার মাসি, ভারতবর্ষ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা ভালোই কিছু করতে চাই। আমাদের পাশে আছে আমাদের দিদি, তুমি কিছু বলো। আমি এলাকায় ঘুরি, জয়নগর এলাকা, দিদি আমার আমাদের এই আলোচনায় আপনারা দেখলেন এবং আপনারা প্রত্যেকেই শুনছেন, আপনারা প্রত্যেকেই দুর্গতদের ভয়াবহতা অনুভব করছেন নিজেদের মতো করে, আমরাও করছি। মনে রাখবেন আমাদের রাজ্যের চিকিৎসা কর্মীরা, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মীরা তারাও মাঠে ময়দানে রয়েছেন, আরক্ষা দপ্তরের কর্মীরা মাঠে ময়দানে রয়েছেন, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মাঠে ময়দানে রয়েছেন। কটা দপ্তরের নাম বলবো আমরা? খাদ্য জনসংভরণ দপ্তরের কর্মীরা, আধিকারিকরা তারা মাঠে ময়দানে রয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এরকম নানা ধরনের অঙ্গ সংগঠন তারা মাঠে ময়দানে রয়েছেন।
রয়েছেন আপনারা। আপনারা ব্যক্তিগত উদ্যোগে, আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠানটির উদ্যোগে, নিজেদের কর্মক্ষেত্র কিংবা প্যাশন, আপনাদের গান, কবিতা ইত্যাদি প্রতিষ্ঠান যেখানে যে রয়েছেন সেগুলোর মাধ্যমে আপনারা কাজে নেমে পড়েছেন ইতিমধ্যেই। অনেকে এখনো নামেননি। আমাদের আজকের এই আয়োজন থেকে আপনাদের আরো একবার আমাদের এই বিনম্র আবেদন থাকবে, আসুন একসঙ্গে এই লড়াইটাতে আমরা নেমে পড়ি। এই লড়াইটা কিন্তু আমার আপনার নয়, এই লড়াইটা তার বা ওর নয়, এই লড়াইটা কোন জেলায় ভালো হচ্ছে কোন জেলায় খারাপ তারও নয়, এই লড়াইটা আমাদের সবার, এই লড়াইটা আমাদের প্রত্যেকের। আগে শুনলাম নদীতে নাকি ওই বিশেষ সরকারের ছেলে দ্বীপ সরকার নদীর ধারে বসেছিল একটা বাঁশের ছাটার উপরে, সঙ্গে আরো 2টা শিশু ছিল। তো ও নাকি এখান থেকে পড়ে যাওয়ার পর ওই 2টা শিশু কিছুক্ষণ খোঁজাখুঁজি করছে, তারপরে বাড়িতে গিয়ে খবর দিচ্ছে। আমি প্রায় 1 ঘন্টা আগে খবর হয়ে এখানে আসলাম, অনেক লোক আসলো। এরা প্রথমে খোঁজাখুঁজি করলো, তারপরে থানায় খবর দেওয়া হলো। বাগমা থানা থেকে NDRF-এর বাহিনী আছে, এরা এখন খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এলাকার অনেক লোক, বিশেষ করে বাগমা, নালিয়ামুড়া অনেক লোক এখানে খোঁজাখুঁজি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়। কোন জায়গা এটা? এটা বাগমা 12 ভাইয়া মধ্যপাড়া BSF ক্যাম্প সংলগ্ন। আমার নাম হয়েছে জুলেখা দাস, আমার স্বামীর নাম হয়েছে পরিমল দাস। আর যা দিনে বন্য হয়, আমার বাড়ি ঘর থাকছে না, আমি এখন চিন্তা করবো। রমেশ কবিরাজ পাড়া পঞ্চরতন গাঁও সভা, হাঁসটা ঘর সব বাইঙ্গা ফিরে শেষ। জনসাধারণের সাহায্য করতে পারলে তো আমরা তো কিছু হয়ে খাই, আমরা কেমনে শুনবো, আমরা হলে লাহুরি লই এখন কেমনে 7 জন মানুষ না প্রশাসনে রমেশ কবিরাজ পাড়া গিয়ে আমরা ওখানে খাল্লা 4 দিনে গিয়া রমেশ কবিরাজ পাড়ায় স্কুলে গিয়ে আমরা শরণার্থী হয়েছি। শরণার্থী হয়ে এসে খাল্লা 2বার খাইছি, স্কুলে আর কোনো রান্না খাওয়া নাই, ওখানে হয়েছিল তো কোনো খাওয়া নাই। আমরা তো প্রশাসনের সাইটা চেরাইয়া দেখতো দীক্ষাইয়া কিতা করবো, আমরা তখন এটা চাইতেছি ওখানে দীক্ষা তখন তো করে 18 হাঁসটা ঘর, 5টা মানুষ, তখন বিশাল খাট আছে, খাটের বেড়াতে চলবো নি প্রশাসনের দেহ দীক্ষা হনে আমরা কিতা করবো। ওখানে আমরা তো এই বাড়িঘর তো সাইডে গেছি, ওখানে বাড়িঘর তো ওখানে বুঝতে পারি না, ওখানে তো এটা দিয়ে নৌকা দিয়ে আউন লাগে ওখানে 4টা হাঁসটা হলো হান লই আমরা ওখানে কেমনে কিতা করুক, ওখানে খোলাহানোর তো খাওয়া খাদ্য নাই, ওখানে যার যেমনি গুরুত্ব আছে ওখানে যাবি ওখানে তদন্ত করতো হইয়া ওখানে কিতা করবো, ওখানে প্রশাসনের দেহ প্রশাসনের দিকটা আর কিতা করবো। 4টা হাঁসটা ঘর যেমন ক্ষতি হয়েছে, ওখানে তো আমরা খোলাহানের তো খাওয়া নাই,
অনকুলাহানের তো জন্মকর্মহীন হয়েছে, অনকুলাহানে তো এই মায়া দেয়া ছাড়াই তো হারে না। এইগুলাহান লই এখন আমি কই যাবো? আমার ঠিকানা হয়েছে পঞ্চরতন, রমেশ কবিরাজ ছড়া। আমরা এখানে উদ্দেশ্যটা হলো আগরতলাতে বন্যা খুব ভয়াবহ, তাই এখানে অনেক মানুষ লোকজন শিবিরে উঠেছে হয়েছেন, তার সঙ্গে কথা বলি। কে আছেন? নমস্কার। আমি আবারও বলছি, পীযূষ কান্তি রায় খোয়াই থেকে। তো আপনাদের অনুষ্ঠান প্রত্যেকদিনই আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং বহু মানুষকে অনুপ্রাণিত করুক, সেটাই চাইবো। এখনো মানুষের পাশে আরো বেশি করে থাকা প্রয়োজন, সেটা অনেকেই হয়তো অনুভব করতে পারছে না, কিন্তু আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানো আমাদের উচিত বলে মনে করি। এখনো যারা পৌঁছেনি, বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন মানুষ জান প্রাণ দিয়ে চেষ্টা করছে মানুষকে দুর্যোগ থেকে বের করে আনার জন্য, কিন্তু এখনো অনেক জায়গায় দেখতে পাই লাইন দিয়ে মানুষ নেশার দোকানে, মদের দোকান থেকে মদ কিনতে। এটা এই সময় বন্ধ করে এই টাকাটা দিয়ে হয়তো গরিব মানুষকে সাহায্য করা যেতে পারে। এই দুটোই যদি মানুষের মধ্যে একটু উদয় হয় তাহলে মনে হয় আরো অনেকটা ভালো হবে। এবং আগামী সোমবারই জন্মাষ্টমী, তো এই জন্মাষ্টমীতে অনেকেই কৃষ্ণের জন্য কেনাকাটা করছে, সেই কেনাকাটাটা কম করে এই সময় যদি আমরা সাবরুম হোক, উদয়পুর হোক, যেখানে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব মানুষের পাশে যদি আমরা দাঁড়াই, সেটা পুরো অনেক অনেক ভালো হবে। তাই আবারও আমি একদিকে ধন্যবাদ। একদিকে এটা যেমন হতে পারে, অন্যদিকে এটাও হতে পারে যে জন্মাষ্টমীর জন্য প্রয়োজনে আরো বেশি কিনলাম বাড়িতে বা নিজের পাড়ায়, নিজের এলাকায়, কিন্তু পাশাপাশি সাহায্য করলাম। আমরা কোনো কিছু একটা করতে হবে মানে আমি যা করতাম বা আমরা যা করতে চাই, আমাদের পরিবারের নানা সিদ্ধান্ত, নানা আয়োজন, নানা ধর্ম, নানা উপাচার ইত্যাদিগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তারও কোনো মানে নেই। সব থাকুক যদি সামর্থ্যে কুলোয়, আর যদি না কুলোয় তাহলে যে যেমন ভাবে পারি, যতটা পারি, একটার জন্য আরেকটাকে বাদ দিতে হবে বা একটার জন্য আরেকটাকে করা যাবে না, এটা আমরা ঠিক করব, পরিবারগুলো ঠিক করবেন, এক একজন সদস্যরা পরিবারে থেকে তারা ঠিক করবেন। আসুন আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েদেরকে এটাই বলি যে একসঙ্গে বেঁধে বেঁধে থেকে এ যাবতীয় দুর্যোগগুলোতে যদি আমরা একসঙ্গে লড়াই করতে পারি তাহলে জীবন সুন্দর হবে, মানুষ সুন্দরভাবে বেঁচে থাকবেন। মানুষের পাশে থাকা, মানুষকে সত্যি অর্থে পাশে রাখা, এটাই এই দুর্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভাবনায় আপনাদের সঙ্গে আমরা মিলিত হব এবং প্রত্যেক দিন, যে কদিন এই দুর্যোগ আমাদের কাছ থেকে সত্যি অর্থে বিদায় না নিচ্ছে, আমরা সবাই যাতে একসঙ্গে থেকে এই দুর্যোগকে মোকাবেলা করতে পারি। এক বন্ধু আছেন, একবার চেষ্টা করব যদি কথা বলা যায়। কে আছেন? নমস্কার। নমস্কার স্যার, বলুন। বলছি আপনারা তো নিউজ দেখাচ্ছেন, একটু উদয়পুরের গুমতি নদীর অবস্থাটা দেখান, শালগড়া বা ঢাকা। আপনি দেখতে থাকুন PB24, দেখবেন সারা রাজ্যের বিভিন্ন জায়গার, বিভিন্ন এলাকার, নানা এলাকার ছবি, ভিডিও, যখন যেটা যেমন ভাবে পাওয়া যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করছি এবং আগামী দিনেও সেই চেষ্টা জারি থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।